সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের 2024 সালের অভিভাবন বা সাজেশন নিয়ে সিসি 10 এই পত্র থেকে। এর পূর্বে আমরা সিসি 8, সিসি 9 এই পত্রগুলির অভিভাবন বা সাজেশন নিয়ে আলোচনা করেছি। এছাড়া বিগত বছরগুলিতে আসা ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নিতে পারো এই ভিডিওর শেষে অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। এই পত্রে মডিউল 1-এ আমাদের দুটি বিষয় রয়েছে। একটি হলো কমলাকান্তের দপ্তরের 4টি প্রবন্ধ, অন্যটি হলো একালের প্রবন্ধ সঞ্চয়নের 4টি প্রবন্ধ। আমরা যদি কমলাকান্তের দপ্তরের 4টি প্রবন্ধ ভালোভাবে করি এবং যে যে প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসতে পারে সেগুলি যদি ভালোভাবে করি তাহলে কিন্তু আলাদা করে একালের প্রবন্ধ সঞ্চয়ন থেকে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় না। অবশ্য ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু টেক্সট সবগুলোই পড়তে হবে। এক্ষেত্রে আমি দুটি পার্টেই প্রশ্ন রেখেছি, অর্থাৎ কমলাকান্তের দপ্তর থেকে যদি প্রস্তুতি নাও তাহলে যে প্রশ্নগুলি করতে হবে, কিংবা একালের প্রবন্ধ সঞ্চয়ন থেকে যদি প্রস্তুতি নাও তাহলে সেখানে যে যে প্রশ্নগুলি করতে হবে আমি দুটি পার্টেই প্রশ্নগুলি বলে দিচ্ছি। মডিউল 1-এ যে প্রশ্নটি অবশ্যই দেখতে হবে, কমলাকান্ত একটি বহুমাত্রিক চরিত্র কিংবা কমলাকান্তের চরিত্র কিংবা বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত চরিত্রটি বহুমাত্রিক বৈশিষ্ট্য গুণে সমৃদ্ধ। বিশ্লেষণ করো কিংবা পাঠ্য প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি যথার্থতা বিচার করো। একই প্রশ্ন। 2, কমলাকান্তের দপ্তরের কোন রচনাটিতে একটি সঙ্গীতের সুরের সূত্র অবলম্বন করে কমলাকান্ত আত্মজিজ্ঞাসায় উন্মুখ হয়ে উঠেছেন এবং তার আত্মবিশ্লেষণ সেই রচনায় কেমনভাবে প্রকাশ পেয়েছে তার পরিচয় দাও। অথবা পতঙ্গ প্রবন্ধটি অবলম্বনে বঙ্কিমচন্দ্র মানব চরিত্রে যে রহস্য উন্মোচন করেছেন তার পরিচয় দাও। 3, কমলাকান্তের দপ্তরে আমার মন রচনাটিতে কমলাকান্তের আত্মোপলব্ধির যে পরিচয় তা পরিস্ফুট করো, বা যে আত্মোপলব্ধির পরিচয় পরিস্ফুট তা আলোচনা করো। অথবা আমার মন প্রবন্ধ বিশ্লেষণ করে বঙ্কিমচন্দ্রের দার্শনিক উপলব্ধির স্বরূপ বিশ্লেষণ করো। 4, কমলাকান্তের দপ্তরের একা কে গায় ওই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে আত্মোপলব্ধি ঘটেছে তা বর্ণনা করো। অথবা পুষ্প আপনার জন্য ফোটে না অথবা প্রীতি সংসারে সর্বব্যাপিনী ঈশ্বর তৃপ্তি আলোচনা করো, বা এই মন্তব্যের আলোকে আলোচনা করো। এভাবে প্রশ্ন হতে পারে। এখান থেকে যে লাইন তুলে 5 নম্বরের প্রশ্ন হতে পারে সেগুলি নিয়ে পরে আলোচনা করছি। মূলত যদি আমরা এখানে 10 নম্বরের প্রশ্ন হিসাবে একালের প্রবন্ধ সঞ্চয়ন থেকে প্রস্তুতি নিই তাহলে যে প্রশ্নগুলি আমাদের করতে হবে, শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে লেখক মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান প্রসঙ্গে যে মতামত দিয়েছেন তা ব্যাখ্যা করো। 2, সাহিত্যের রাজনীতি প্রবন্ধে প্রাবন্ধিক সাহিত্যের রাজনীতি বলতে কি বুঝিয়েছেন, সাহিত্যের সঙ্গে রাজনীতির সম্পর্ক আলোচনা করো। 3, সংস্কৃতির সামাজিক দূরত্ব এই প্রবন্ধে সংস্কৃতির সামাজিক দূরত্ব বলতে বিনয় ঘোষ কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করো। এবারে কমলাকান্তের দপ্তর থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো দেখতে হবে, আমি মরিয়া ছাই হইব, আমার নাম পর্যন্ত লুপ্ত হইবে, কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলিতেছি একদিন মনুষ্য মাত্রে আমার এই কথা বুঝিবে যে মনুষ্যের স্থায়ী সুখের অন্য মূল্য নাই। স্থায়ী সুখের মূল্য কি, অন্যান্য সুখের বা অন্যান্য কি কি সুখের প্রসঙ্গ বলা হয়েছে, কমলাকান্তের জবানিতে বঙ্কিমচন্দ্রের মূল বক্তব্য বিষয় বুঝিয়ে দাও। এছাড়া পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই প্রসঙ্গসহ তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা কি হিঁদুর মেয়ে যে পুরিয়া মরিতে পারিব না, পতঙ্গের এই মন্তব্যের যথার্থতা বিচার করো।
থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল, প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করো। 5 কেহ মরে বিল সেঁচে কেহ খায় কই, প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করো। 6 চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী, প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করো। 7 একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্ত বড় আনন্দ হইল। কমলাকান্তের বড় আনন্দ হইল। পতিত আত্মাকে, তাকে কিভাবে আলোকে আনলেন এবং আনন্দের কারণ কি তা সংক্ষেপে আলোচনা করো। 8 তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই, প্রসঙ্গ সহ তাৎপর্য। এবারে যদি প্রবন্ধ থেকে আমরা 5 নম্বরের প্রশ্ন করার প্রস্তুতি নিই, তাহলে যে প্রশ্নগুলি দেখতে হবে: সাহিত্যে রাজনীতি প্রবন্ধে প্রাবন্ধিক সমস্যা ত্রিবিধ বলতে কি বুঝিয়েছেন? 2 বিজ্ঞান শিক্ষার উপর প্রাবন্ধিক কেন বেশি গুরুত্ব আরোপ করেছেন তা শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধে যে আলোচনা করেছেন বা শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করো। 3 যে দেশে বহু ধর্ম বহু ভাষা প্রবন্ধে প্রাবন্ধিক হিন্দি ভাষার পক্ষে মত প্রকাশ করেছেন কেন? 4 যে দেশে বহু ধর্ম বহু ভাষা প্রবন্ধে প্রাবন্ধিক ভাষা ও ধর্ম সংস্কার বা ধর্ম সংক্রান্ত সমস্যা সমাধানের উপায় কি বলে অভিমত প্রকাশ করেছেন তা প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 5 সংস্কৃতি সামাজিক দূরত্ব প্রবন্ধে সৃষ্টি ও স্থিতি বলতে কি বুঝিয়েছেন? এবারে আসি মডিউল 2। মডিউল 2 এও দুটি বিষয় রয়েছে। একটি হলো রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধের 3টি প্রবন্ধ: সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের বিচারক, সৌন্দর্যবোধ। তার অথবা হিসাবে থাকবে একালের সমালোচনা সঞ্চয়ন থেকে যে কোনো একটি প্রশ্ন। অর্থাৎ এক্ষেত্রেও আমরা যদি সাহিত্য থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য ভালোভাবে প্রস্তুতি নিই, তাহলে আমাদের একালের সমালোচনা সঞ্চয়ন থেকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে না। 5 আর 10-এর জন্য 1 নম্বরের জন্য কিন্তু পড়তেই হবে। এছাড়া যদি একালের সমালোচনা সঞ্চয়ন থেকে আমরা প্রশ্নগুলি ভালোভাবে করি, তাহলে 10 এবং 5-এর জন্য সাহিত্য থেকে ভাবতে হয় না। যদি রবীন্দ্রনাথের সাহিত্য থেকেই আমরা প্রস্তুতি নিই, তাহলে এখানে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি আমরা দেখব: চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ, আলোচনা করো। অথবা সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র, আলোচনা করো। অথবা সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী, আলোচনা করো। 2 সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ, আলোচনা করো। অথবা সত্যের অনুভূতি ও সৌন্দর্যের অনুভূতি এক, আলোচনা করো। অথবা সত্যের যথার্থ উপলব্ধি মাত্রই আনন্দ, তাহাই চরম সৌন্দর্য, আলোচনা করো। 3 যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নহে, আলোচনা করো। অথবা অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ, আলোচনা করো। এছাড়া যদি সমালোচনা সঞ্চয়ন থেকে করি, তাহলে যে প্রশ্নগুলো 10 নম্বরের জন্য দেখতে হবে: উপন্যাস ও সমাজ বাস্তবতা প্রবন্ধে প্রাবন্ধিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সমাজ বাস্তবতার স্বরূপ সম্পর্কে যে মতামত ব্যক্ত করেছেন সংক্ষেপে তার পরিচয় দাও। 2 রবীন্দ্রনাথের উত্তর সাধক হয়ে জন্মানোর জন্য রবীন্দ্র অনুগামী কবিদের যে সংকটের মুখোমুখি হতে হয়েছে তা বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 3 পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা প্রবন্ধে সুবোধচন্দ্র সেনগুপ্ত প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের যে তুলনা করেছেন তা দৃষ্টান্ত সহ তথা কবি সাহিত্যিকের নাম উল্লেখ করে আলোচনা করো। 4 আধুনিক সাহিত্য বলতে গোপাল হালদার কি বুঝিয়েছেন? অথবা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। মডিউল 3 এই প্রসঙ্গে বলে রাখি, এই মডিউল 2 থেকে যতগুলো বলেছি
এর মধ্য থেকেই 5 এবং 10 নম্বরের হয়ে যাবে। এখান থেকেই মূলত লাইন তুলে আরও কিছু প্রশ্ন আসে। আমি অথবা দিয়ে বেশ কিছু দিয়েছি, এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ লাইন এবং তার ব্যাখ্যা দেখে রাখতে হবে। মডিউল 3 থেকে অর্থাৎ ছিন্নপত্র থেকে যে প্রশ্নগুলি আমাদের দেখতে হবে 10 নম্বরের জন্য, ছিন্নপত্র পর্বের নদীপথের ও গ্রাম্য সংসারের বহু দৃশ্য ও ঘটনা ছোট গল্পে রূপ নিয়েছিল, বিষয়টি আলোচনা করো। অথবা ছিন্নপত্রের পাঠ্য চিঠিগুলির সঙ্গে রবীন্দ্রনাথের লেখা সমকালীন ছোট গল্পগুলির যোগসূত্র বিষয়ে আলোচনা করো। অথবা আরও একটি প্রশ্ন হতে পারে যে ছিন্নপত্র পর্বেই উৎকৃষ্ট মানের ছোট গল্প রচিত হয়েছিল, প্রসঙ্গটি আলোচনা করো। 2. ছিন্নপত্রের পত্রগুলিতে পদ্মা তীরের মানব জীবন কেমনভাবে ধরা পড়েছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে আলোচনা করো। অথবা ছিন্নপত্র মানবরসের ফল্গুধারা আলোচনা করো। অথবা ছিন্নপত্র গ্রন্থে পদ্মা তীরের মানব জীবন কেমনভাবে ধরা পড়েছে তার পাঠ্যপত্রগুলি অবলম্বনে লেখো। অথবা ছিন্নপত্রে রবীন্দ্রনাথের মর্তপ্রীতির অজস্র উদাহরণ ছড়িয়ে আছে, আলোচনা করো। আমি একই প্রশ্ন একাধিকভাবে হতে পারে, সেই জন্যই মূলত অথবা দিয়ে এতগুলো প্রশ্নের সঙ্গে তোমাদের পরিচিত করাচ্ছি। তৃতীয়ত, ছিন্নপত্রে তোমার পাঠ্যপত্রগুলি অবলম্বনে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কের যে পরিচয় পাও তার স্বরূপ পরিস্ফুট করো। অথবা ছিন্নপত্রের পত্রগুলিতে প্রকৃতি চেতনার যে স্বরূপ প্রকাশিত তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে আলোচনা করো। অথবা আরও একটি প্রশ্ন 4 দাগের, ছিন্নপত্রকে চিঠি না বলে ডায়েরি বলা যেতে পারে, যুক্তিসহ আলোচনা করো। এছাড়া 5 নম্বরের জন্য 10, 18, 64, 81, 106 ও 108 সংখ্যক পত্রগুলির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে হবে। সেই সঙ্গে বলে রাখি, অনেক সময় কিন্তু লাইন তুলেও প্রশ্ন আসে এবং কোন লাইন কোন পত্রের এই বিষয়গুলো মনে রাখা অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে এই ছিল CC10 এই পত্রের সাজেশন 2024 সালের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।